রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত 251 শ্রমিকের পরিচয় মেলেনি আজও। দুঃসহ স্মৃতি নিয়ে পঙ্গু জীবন কাটাচ্ছেন অনেকে। 4 বছরও বিচার না হয় ক্ষোভ। কমপ্লায়েন্সের শর্তে গার্মেন্টসের কর্মপরিবেশ উন্নত হলেও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় পিছিয়ে দেশ, মত অর্থনীতিবিদদের। চতুর্থ বার্ষিকীতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন। সুনামগঞ্জের পানিবন্দী হাওরবাসীর জন্য স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রির উদ্যোগ। পর্যাপ্ত না হয় অনেকেই ফিরছেন খালি হাতে। সহায়তা বাড়ানোর আশ্বাস প্রশাসনের। এবং ঢাকার নবাবগঞ্জে ইছামতি নদীতে নেট জালের খাঁচায় তেলাপিয়া মাছের চাষ লাভজনক হয় এলাকার অনেক তরুণ উদ্বুদ্ধ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ভয়াবহ সেই দিন আজ। পুরো দেশকে নাড়া দেয়া সে দিনের দুর্ঘটনায় নিহত হন 1135 জন, আহত হন 1500-এরও বেশি শ্রমিক। নিহত শ্রমিকদের মধ্যে 291 জনের পরিচয় পাওয়া যায়নি আজও। সে ঘটনার ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়, কিন্তু যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন কিংবা চিরতরে পঙ্গু হয়েছেন, কেমন আছেন তারা? দুঃসহ স্মৃতি নিয়ে তারা পার করছেন প্রতিটি মুহূর্ত। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। গায়ের উপর 3টি মরদেহ আর ডান হাত ছাদের ভীমের নিচে চাপা। চতুর্দিকে শত শত মানুষের বাঁচার আর্তনাদ। এমন মুহূর্তে রক্ত ভেজা মেঝেতে রুদ্ধশ্বাস 9 ঘন্টা অতিক্রম। এমন বাস্তবতা থেকে উদ্ধার হয়েছিলেন রানা প্লাজার গার্মেন্টস কর্মী নীলুফার বেগম। তার একটি পা অচল হয়ে গেছে, তবুও সংসারের প্রয়োজন মেটাতে হয় তাকেই। রানা প্লাজা তার প্রকৃত রোগী, হাজার হাজার মানুষ বাতার বিনিময় মরতে আছে, নাকি সরকার দেখে না? আমার তো মনে যায় আমি তো পাউডার আমার সুদাকে হাততাম, আমি চাকরি করে খেতাম। এমনই পঙ্গুত্ব বরণ করে পরিবার পরিজন নিয়ে নিদারুণ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন অনেকে। যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন, তাদের অনেকেই রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে এসে এখনো স্তব্ধ হয়ে যান। মনে তো মানায় না, চাইতে আসি। আমি একজন মাস্টার্স পাস করা একটা ছেলে, বাট 4 বছর ধরে এখনো বেকার। বেকারদের থেকে একটু আলাদা, আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়ে গেছি। বাংলাদেশ শ্রম আইনের 151 ধারার তফসিল 5-এ কোনো শ্রমিকের মৃত্যু হলে 1 লক্ষ টাকা আর স্থায়ী অক্ষমতা সৃষ্টির জন্য 1,25,000 টাকা মালিক কর্তৃক ক্ষতিপূরণের বিধান রয়েছে। কিন্তু মারাত্মক দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ নিরূপণ হবে দেওয়ানি আদালত কর্তৃক। যদিও রানা প্লাজায় শ্রমিক নিহতের ঘটনায় করা মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। যাদের নিপুণ হাতের সেলাইয়ে গার্মেন্টস শিল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি অর্জন করেছে, সেই কারিগরদের ক্ষতিপূরণ দেওয়া তাদের আইনি অধিকার বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডি এর নির্বাহী পরিচালক। যে ক্ষেত্রে সবচেয়ে ঘাটতি সেটা হচ্ছে পুনর্বাসনের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি। যারা পঙ্গুত্ব বরণ করেছে, শুধু সহযোগিতা কোনো মতেই যথেষ্ট না। 2013 সালের এপ্রিলে ভবনে ফাটল দেখা দিলে সতর্কতার পরও শ্রমিকদের ঘটনার দিন কাজে যোগদানে বাধ্য করা হয়। আর এরই ফলে 24 এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে নিহত হন 1135 জন শ্রমিক আর আহত হন 2438 জন। 24 এপ্রিল রানা প্লাজার সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি হয়তো যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু এই ঘটনার অন্তরালে যে হাজারো মানুষের দুঃখ বেদনা বয়ে বেড়ানোর গল্প, তা হয়তো অনেকেরই অজানা থাকবে। তাই সংশ্লিষ্টরা মনে করেন এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একটি দীর্ঘস্থায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, সাভার, ঢাকা। এদিকে রানা প্লাজা ট্র্যাজেডির 4 বছরও দোষীদের বিচার না হয় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। দেশের কলকারখানাগুলোকে ঝুঁকিমুক্ত করার পাশাপাশি বীমা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আর উন্নয়ন কর্মীরা বলছেন ভুক্তভোগীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা দরকার। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। জেরিনদেরও সাজানো গোছানো ছোট্ট একটি সংসার ছিল, কিন্তু রানা প্লাজা ট্র্যাজেডিতে মা লিপি বেগম নিহত হলে তাদের সব তছনছ হয়ে যায়। প্লাস্টিকে মোড়ানো একটা ছবি ছাড়া মমতাময়ী মায়ের আর কোনো স্মৃতি নেই। ছবির মা কথা বলে না, আদর করে না। মেয়ের এমন প্রশ্ন কখনো কখনো নির্বাক করে দেয় বাবাকে। ও যখন জেদ করে তখন আমার খুবই খারাপ লাগে।
মাকে পায় না। সংসারে সচ্ছলতার স্বপ্ন বুনতে কলের মেশিনে চাকা ধরতে গিয়ে লাশের পাশাপাশি অনেকে নিখোঁজ হয়েছেন, আর যারা বেঁচে আছেন পঙ্গুত্ব বরণ করে অসহায় তারা। ঘাটায় পথের দিক চায়া থাকি যে আমার মেয়ে বুঝি আজও ফিরে আসবে। সংসারের কাজ ভালোভাবে করতে পারছি না, আর কি নিজের চলাটাও অনেক কষ্টর। যাদের জন্য এই দুর্যোগটা হলো তাদের কাউরে কোনো বিচার হলো না। যার রানা প্লাজা আর রানা যে আছে তার আমি বিচার চাই। দেশের সকল কলকারখানা শ্রমিক বান্ধব ও ঝুঁকিমুক্ত করার পাশাপাশি শ্রমিকদের নামে বীমা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আইন থাকা সত্ত্বেও মালিকরা এটা না করার ফলে ওই ক্ষতিগ্রস্ত শ্রমিক কিংবা তার পরিবার এই ইন্স্যুরেন্সের কোনো সুবিধা বা ক্ষতিপূরণ তারা পাচ্ছে না। উপযুক্ত কর্ম পরিবেশ তৈরি করার জন্য কারখানাগুলি এমনভাবে নির্মিত করা দরকার যে যেখানে পর্যাপ্ত স্পেস থাকে, উঠানামার জন্য পর্যাপ্ত সিঁড়ি থাকে। মানুষগুলোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার বলে জানালেন এই উন্নয়ন কর্মী। মানুষ যেন স্থানীয়ভাবে কাজের সুযোগ পায়, তারা যেন স্থানীয়ভাবে ভালো কিছু করে তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করতে পারে। আমরা চাই যে এই ধরনের একটা পরিবেশ গাইবান্ধায় তৈরি হোক। বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের দেয়া তথ্য মতে রানা প্লাজা ট্রাজেডিতে গাইবান্ধার 43 জন শ্রমিক নিহত, 279 জন আহত এবং 15 জন এখনো নিখোঁজ রয়েছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে রাজধানীর জুরাইন কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের স্মরণ করে এই ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান পোশাক শ্রমিকরা। দুর্ঘটনায় আহত শ্রমিকদের পুনর্বাসন সহ নিহতদের যে সকল পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি তাদেরকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া রানা প্লাজার জায়গায় একটি হাসপাতাল নির্মাণের দাবি ওঠে শ্রমিকদের পক্ষ থেকে। রানা প্লাজা ধসের ঘটনায় প্রতি বছরের মতো এবারও নিহতদের স্মরণে জুরাইন কবরস্থানে আসছে শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনরা। এদিকে রানা প্লাজার দুর্ঘটনায় 4 বছর পরও দোষীরা শাস্তি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহত ও নিহত শ্রমিকদের স্বজনরা। সকালে দুর্ঘটনার ৪র্থ বার্ষিকীতে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে এমন ক্ষোভ জানান তারা। পাশাপাশি এ সময় সরকারের কাছে নির্ধারিত ক্ষতিপূরণের পুরোটা দেওয়ারও দাবি জানান শ্রমিকরা। এদিকে শ্রমিক নেতাদের দাবি, রানা প্লাজার দুর্ঘটনা থেকেও শিক্ষা নেয়নি বাংলাদেশ। এখনই পোশাক শিল্প রক্ষায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আহত নিহত স্বজন, শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্মৃতিস্তম্ভে। এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মারুরের কালি করেছে আল্লাহ, একবার নিলে গায়ে একটা সান্ত্বনা তাক নইলে ওহন তো আর সান্ত্বনা হয় না। দুর্ঘটনা যে এবার মারা গেছে এটা তো বুঝতে পারি না। যে সন্তান চলে গেছে গা, ওই সন্তান যদি থাকতো সারা জীবন বড় কত কামাই রুজি টাকা পয়সা অভাব হইতো না। আমি নিজে কাপড় বিক্রি করি, কত কষ্ট বাবা। মালিকদের পক্ষ থেকে শ্রমিকদেরকে এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক বলে আমরা মনে করি। আজকে 4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত রানা প্লাজার খুনি মালিক এবং 5টা গার্মেন্টসের যে মালিক তাদেরকে এখনো পর্যন্ত কোনো রকম বিচার করা হয়নি। সাভারের রানা প্লাজা ধসের পর কমপ্লায়েন্সের শর্ত হিসেবে কারখানার কর্মপরিবেশ এখন অনেকটাই উন্নত। তবে অর্থনীতিবিদদের মতে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় এখনো পিছিয়ে বাংলাদেশ। এজন্য ট্রেড ইউনিয়নের সাংগঠনিক চর্চার অভাবকে দায়ী করেছেন শ্রমিক নেতারা। অন্যদিকে মালিকপক্ষ বলছে সরকারের প্রয়োজনীয় নজরদারির অভাবে বিশৃঙ্খলা থেকে মুক্তি পাচ্ছে না এ খাত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাত 12:30 বাজে আমার বোনের মেয়ের লাশটা পাইছি। লাশ সমাপ্ত করতে করতে রাত বাজে গেছে 4:30। আমি এমন কোন জায়গা বাকি নাই যে আমার স্বামীরে অথবা আমার নন্দরে খুঁজছে। একটা তো ঘাট থেকে নেমে গেছে, যে বুঝতে পারলাম যে একটা চলে গেছে, আর 2টা তখন খুঁজতে হবে। সেদিনের এই মৃত্যুর গল্প এখনো জীবন্ত। এমন 1135টি গল্পের জন্ম হয়েছিল 4 বছর আগে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপে। এরপর নানা সংস্কারে 4টি বছর পার করেছে পোশাক খাত। ভবন নিরাপত্তা, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ সহ নানা ইস্যুতে উন্নত হয়েছে কারখানার কর্মপরিবেশ। স্বীকৃতি হিসেবে বিশ্বসেরা 10টি পোশাক কারখানার 4টিই এখন এদেশে। কিন্তু কারখানার চালিকা শক্তি যে শ্রমিকরা, তাদের অধিকার নিশ্চিত হয়েছে কতটা? সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সবচেয়ে বেশি যে জায়গায় কাজ করতে হবে বা যে জায়গায় কৌশল ঠিক করার দরকার আছে, কিভাবে শ্রমিক সংক্রান্ত বিষয়গুলোকে আরো সেন্সিটিভলি, সফিস্টিকেটেডলি আসলে হ্যান্ডেল করা যায়
যাতে সকলেরই আসলে উপকার হয়। মালিকপক্ষের দাবি, ধারাবাহিক সংস্কারের পর বর্তমানে শ্রমিক কল্যাণে উদ্যোক্তারা বেশ আন্তরিক। তবে শ্রমিক নেতারা মনে করেন বিভিন্ন এনজিওর ষড়যন্ত্রে শ্রম অধিকার পুরোপুরি নিশ্চিত হচ্ছে না। যেখানে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং তৈরি হচ্ছে, গার্মেন্টসের জন্য হচ্ছে, অন্যান্য অনেক ফ্যাক্টরি হচ্ছে, সেখানে গোয়েন্দা হোক, অফিসিয়ালি হোক, আনঅফিসিয়ালি হোক, তাদেরকে এটা তদারক করা উচিত। বেসরকারি বিভিন্ন সংস্থা রয়েছে এবং দেশের বাইরে থেকে কিছু ডোনেট আসছে বিভিন্ন অ্যাওয়ার্ডের নামে। শ্রমিকের পয়সায় যদি ট্রেড ইউনিয়ন না চলে তখনই শ্রমিক সংগঠন হতে পারে না। এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে সে সংগঠন করছে এবং সেই কাজগুলো শ্রমিকের বিপক্ষে চলে যেতে পারে, দেশের বিরুদ্ধে চলে যেতে পারে, শিল্পের বিরুদ্ধে চলে যেতে পারে। কারখানার কর্মপরিবেশ সুরক্ষার অজুহাতে শ্রমিকদের যেন হুটহাট ছাঁটাই করা না হয়, সেদিকে নজরদারি বাড়ানোর দাবি পর্যবেক্ষকদের। নিরাপত্তার উন্নয়ন ঘটাতে গিয়ে শ্রমিকের কর্মচ্যুতির ব্যাপার ঘটতেছে, তাদের জীবিকার নিরাপত্তার জন্য কোনো বিধান রাখা হবে না। এটি হচ্ছে আমি বলবো বড় দুর্বলতা। যাদের পরম মমতায় আর শ্রমঘামে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি, জীবিকার কাছে যেন হেরে না যায় তাদের জীবন, এই দাবি এখন সকলের। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সমৃদ্ধির পথে শ্রম অধিকার প্রশ্নবিদ্ধ হলে প্রশ্নবিদ্ধ হবে উন্নয়ন অগ্রগতি, গতি হারাবে প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী সূচক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শ্রমিকদের অধিকার আদায় ও নিরাপত্তায় সরকারের সর্বোচ্চ মহলে কোনো নজরদারি না থাকায় রানা প্লাজা ধসের মতো দুর্ঘটনার পরও পোশাক খাতের শ্রমিকদের উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। গতকাল পোশাক শিল্পের বর্তমান অবস্থা নিয়ে গুলশানের গার্ডেনিয়া গ্র্যান্ড হলে আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। সিপিডি আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন, এ খাতে কারখানা উন্নতি কাজের উন্নয়ন হলেও এখনো মালিক শ্রমিক সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়নি। রানা প্লাজা দুর্ঘটনার 4 বছর পর পোশাক কারখানার সার্বিক অবস্থা ও মালিক শ্রমিকদের সম্পর্কের অবস্থা তুলে ধরতে রাজধানীতে এক সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সিপিডি জানায়, রানা প্লাজা দুর্ঘটনার পরও পোশাক কারখানার উন্নতি হলেও সরকারের নজরদারি পর্যাপ্ত নয়। রানা প্লাজা দুর্ঘটনার পর এখনো পর্যন্ত 1000-এর বেশি কারখানা তাদের নিরাপত্তা কমিটি গঠন করতে পেরেছে। এটা একটা খুবই ভালো পরিসংখ্যান, কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি এর মধ্যে অধিকাংশ কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। সভাপতির বক্তব্যে অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও নিরাপত্তায় সরকারের সর্বোচ্চ মহলে কোনো পর্যবেক্ষণ না থাকায় এ খাতে শ্রমিকরা এখনো অবহেলিত। আমাদের সমাজে ধারাবাহিকভাবে যে জবাবদিহিতার অভাব রয়েছে তারই পরিপ্রেক্ষিতে রানা প্লাজা পরবর্তী শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্নভাবে এ বিষয়ে সংলাপ হলেও জনপ্রতিনিধি, মন্ত্রিপরিষদ বা সরকারের সর্বোচ্চ পর্যায়ে এ বিষয়ে কোনো নজরদারি না থাকায় শ্রমিকদের নিরাপত্তায় এখনো বাস্তবে কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় না। তবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন পদক্ষেপের কথা। পোশাক কারখানায় শ্রমিক স্বার্থ রক্ষা ও নিরাপত্তার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিভিন্ন পদক্ষেপ অনুযায়ী কারখানা পরিদর্শক বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে দক্ষতা ও সক্ষমতাও জরিপ করা হচ্ছে। আইএলওর সাথে মতবিনিময় করেই এসব কার্যক্রম পরিচালনা করছে সরকার। সেমিনারে শ্রমিক নেতারা বলেন, বিদেশিদের চাপ ছাড়া শ্রমিকদের স্বার্থে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। নেতাদের পক্ষ থেকে ক্রেতা দেশগুলোর কাছে বেশি দামে পণ্য বিক্রির দাবি জানালেও বিজেপি জানায় আশঙ্কার কথা। পার্লামেন্টে কত শতাংশ লোক হলো মালিক, এটা আমাদেরকে বুঝতে হবে। পার্লামেন্ট তো শ্রমিকদের পক্ষে নেই। যখনই বিদেশিরা বলে, যখনই বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি হয়, যখনই এই ধরনের হয়, তখনই আমরা অনেক ট্রেনিং, সেমিনার, রাউন্ড টেবিল, সোশ্যাল ডায়লগ আমরা বলে এগুলো পার করতে চাই। বায়াররা বেশি পয়সা দিবে না, ইট ইজ বিজনেস প্রপোজিশন। আপনি বায়ারদেরকে বেশি পয়সার জন্য প্রেসার ক্রিয়েট করবেন, বায়াররা ইথিওপিয়াতে যাওয়ার জন্য আমাদেরকে চাপ দিবে। আলোচনায় খাত অনুযায়ী শ্রমিকদের একটি ফেডারেশন গঠনের পরামর্শ দেন বক্তারা। সেমিনারে দেশের বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্থানীয়দের নানা উদ্যোগের পরও টিকিয়ে রাখা গেল না সুনামগঞ্জের শনির হাওর রক্ষা বাঁধ। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে এ পর্যন্ত জেলার 200 হাওরের 1.5 লক্ষাধিক হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এবার ধানের বাম্পার ফলন হলেও ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। সুনামগঞ্জের শনির হাওর থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। শনির হাওরের ত্রুটিপূর্ণ বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন নিবেদন করেও শেষ পর্যন্ত কোনো সাড়া মেলেনি। এই এলাকার লোকজন এই বাঁধ নির্মাণের এবং
ত্রুটি সারাতে আপ্রাণ চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। এতে করে এই এলাকার কৃষকদের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কেমন করে যে জীবনযাপন এই এলাকাতে করব কিছু বুঝে আমরা ভাবতে পারতেছি। অনেকদিন ধরে একটা পুল ছিল এখানে, এই পুল পাইতে পানি আস্তে 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 অনেক বড় হয়ে গেছে। ফসল নষ্ট হয়েছে, আর আপনার ধান পান কাটতে পারছি না, এই কাঁচা ধান নষ্ট তুলে দিয়েছে। মূলত মাটি না দেওয়ার কারণেই এই বাঁধ ভেঙে যাচ্ছে, কারণ ওইটার উপর যে পানি গড়াচ্ছিল, পানি গড়ানোর পরে আস্তে আস্তে এই বাঁধ ভেঙে যাচ্ছে। টাকা তারা ঠিকই উঠাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কাজ না হওয়ার কারণেই মূলত আমাদের এই হাওরের বাঁধ ভেঙে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী। যদি বাংলাদেশ সরকার আমাদের কিছু সাহায্য সহযোগিতা করে আমরা বাঁচার কিছু সুযোগ পাইব, আর না হয়তো আমরা সাগরের মধ্যে আছি, সাগরেই বাঁচব। শনির হাওরের বাঁধের এরকম দুইটি জায়গায় ভাঙ্গনের ফলে এই হাওরের উপর নির্ভরশীল জামালগঞ্জ, তাহিরপুর এবং বিশ্বম্বরপুরের 2 থেকে 2.5 লাখ মানুষ এখন দিশেহারা। এই সংকটাপন্ন অবস্থায় সকলের সহযোগিতা কামনা করেছেন বিপন্ন হাওরবাসী। সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। গতকাল সচিবালয় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পাশাপাশি এমন প্লাবনের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেও দোষারোপ করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন কর্তৃপক্ষের উদাসীনতায় ভেসে গেছে হাওর অঞ্চল। গত কয়েকদিন থেকেই খবরের শিরোনাম ছিল হাওরের প্লাবন, কিন্তু এতদিন রক্ষা পেলেও শেষ রক্ষা পেল না শনির হাওরও। রোববার সকালে এই হাওরটিতেও ঢুকতে শুরু করে বানের জল। অন্য হাওরগুলো থেকে নেওয়া গত কয়েকদিনের শিক্ষা কেন কাজে লাগানো গেল না শনির হাওরে, সেই প্রশ্নের মাঝেই পানি সম্পদ মন্ত্রীর এই সংবাদ সম্মেলন। মন্ত্রী জানান, বাঁধ নির্মাণে গত বছর অনিয়মের অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। যে দুর্নীতির কথা বলা হয় এটা আছে, এটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমরা 50% বিল আমরা পেমেন্ট করিনি, কারণ আমরা তাদেরকে বলেছি যেহেতু আমরা কাজের পোস্ট ওয়ার্ক মেজারমেন্টে নিতে পারছি না এবং আমরা সেই কাজ দেখিনি, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি, সেই কারণে কিন্তু আমরা গতবার 50% পেমেন্ট ইন জেনারেল আমরা কিন্তু কর্তন করেছে। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, জলবায়ু পরিবর্তন ছাড়াও বাঁধ যে উচ্চতা ছিল তার চেয়ে পানির উচ্চতা বেশি থাকায় প্লাবন ঠেকানো যায়নি। হাওর অঞ্চলগুলোতে এমন প্লাবন নজিরবিহীন বলেও মন্তব্য করেন মন্ত্রী। যেটা করতে পারে টু লার্ন দ্য লেসন ফ্রম হোয়াট হ্যাজ হ্যাপেন, এর বাইরে অ্যাকচুয়ালি করার কিছু নাই বর্তমানে। যে আমরা বাঁধের হাইট কত রাখবো, যে ভবিষ্যতে যাতে এরকম একটা ক্যাটাস্ট্রফি না হয়, আমরা 1 মিটার হাইট বাড়াবো কিনা, বাড়ালে আবার সেটার পরিবেশগত কি কি অসুবিধা হতে পারে সেগুলো আমাদের দেখতে হবে। এদিকে বিশেষজ্ঞরা দোষারোপ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পানি সম্পদ মন্ত্রী যদি বলে থাকেন যে দুর্নীতি হয়েছে, তাহলে উনি হয়তো জানেন, আমরা তো জানি না যেখানে দুর্নীতি হয়েছে কিনা। তবে পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাঁধগুলো সময় মতো মেরামতের ব্যাপারে ব্যর্থ হয়েছে। যে সময়ে এটা বাঁধগুলো মেরামত হয়ে গেল অনেক সুবিধা দেওয়া যেত, বা বন্যাটাকে হয়তো একটা প্রাথমিক আগাম বন্যাকে রোধ করা যেত, কিন্তু সেটা তারা সেই কাজটা সময় মতো শেষ করতে পারে নাই। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। শনির হাওরের পর আজ নতুন করে পাকনা হাওরের একটি ফসল রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয়রা জানান, সকালে দিরাই উপজেলার PIN নদীর পার্শ্ববর্তী উরারবন এলাকার ফসল রক্ষা বাঁধ ভেঙে প্রায় 9,500 হেক্টর ফসলি জমির পাকা ধান তলিয়ে যায়। এতে দিশেহারা হয়ে পড়েছেন এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। এদিকে সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত 1,70,000 হেক্টর ফসলি জমি বন্যায় তলিয়ে গেছে। এর মধ্যে প্রায় 85 ভাগই হাওর এলাকার জমি। এতে হাওর অঞ্চলের প্রায় 1,286 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গতকাল সকালে শনির হাওরের ফসল রক্ষা বাঁধের 2টি জায়গায় ভেঙে গিয়ে প্রায় 22,000 একর জমির ধান তলিয়ে যায়। হাওরের পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় মাছসহ অন্য জলজ প্রাণী মারা যায় বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের 7 সদস্যের তদন্ত দলের সদস্যরা। হাকালুকি হাওরের পানি পরীক্ষা শেষে গতকাল তদন্ত দলের সদস্যরা সুনামগঞ্জ সার্কিট হাউজের সময় সংবাদকে এ তথ্য জানান।
এই পানির স্যাম্পল আমরা ল্যাবে পরীক্ষা করে দেখেছি, ওইখানে যে পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা ছিল, ডিজলভ অক্সিজেন, সেটা স্ট্যান্ডার্ড লেভেল থেকে অনেক কম। আমরা ধারণা করতেছি হয়তো অক্সিজেন অভাবেই এই মাছগুলো হয়তো এখানে মারা গেছে। শিডিউল টাইমের আগে 1 মাস আগে আসাতে ওই যে কৃষি যে ধান এবং অন্যান্য যে ছিল তার সাথে হয়তো কীটনাশক বা অন্য কোনো কেমিক্যাল থাকতে পারে, যেটার কারণে কেমিক্যালের কারণেও কিন্তু অক্সিজেন কমে যায়। এদিকে নেত্রকোনার ডিঙ্গাপোতা সহ বেশ কয়েকটি হাওরের পানিতে অক্সিজেন তুলনামূলক বেড়েছে বলে জানিয়েছে মৎস্য বিশেষজ্ঞ দল। বৃষ্টির কারণে হাওরের পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ছে বলেও জানান তারা। গত 19 এপ্রিল থেকে জেলার ডিঙ্গাপোতা ও আরো ছোট বড় 42টি হাওরের পানি পরীক্ষার কাজ শুরু করে মৎস্য বিশেষজ্ঞ দল। এসব হাওরে মরকে 1180 টন মাছ নষ্ট হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। সুনামগঞ্জের পানিবন্দী হাওরবাসীর দুর্দশা লাঘবে প্রশাসনের পক্ষ থেকে খোলা বাজারে স্বল্প মূল্যের চাল ও আটা বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত না হয় অনেকেই খালি হাতে বাড়ি ফিরছেন। এতে হাওরবাসীর অনেকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অবশ্য জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানে এই কর্মসূচির পরিধি বাড়ানো হবে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নৌশাদ আহমেদ চৌধুরী ক্যামেরায় আরো জানাচ্ছেন ইকরামুল কবির। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের 11টি উপজেলার 2 শতাধিক হাওরের 1,70,000 হেক্টর জমির কাঁচা ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য চালু করা হয়েছে খোলা বাজারে 15 টাকা দরের চাল এবং 17 টাকা দরে আটা বিক্রি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাল কিংবা আটা কেনায় ব্যর্থ হয়ে অনেকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। কেউ কেউ আবার 3-4 দিন ঘুরেও চাল পাননি বলে অভিযোগ করেন। 5-7 দিন ধরে আনি, আচ্ছা চাল হয় না। আমরা 4 দিন ধরে ফিরে আইতেছি, একদিনও চাল নিতাম পারি না। অর্ধেক পানো যাইতে আমরা চাল কম শেষ। সরকারের রয়েছে আমার অনুরোধ আরো চাল বাড়ায় দেওয়ার জন্য। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে বলে জানান এক ডিলার। 1 টন চাউল 1 টন আটা আমাদেরকে বরাদ্দ দিচ্ছে ডেলি। আমরা এখানে মানুষ তো 500 বা 1000 মানুষ এখানে উপস্থিত হবে, কিন্তু আমরা চাল 200 লোকরে আমরা দিতে পারি আর 200 লোকরে আটা দিতে পারি। সুনামগঞ্জের জেলা প্রশাসক জানান হাওরবাসী মানুষের দুর্দশা বিবেচনা করে খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাড়ানো হবে। প্রতি মাসেই যারা লিস্টেড থাকবে তারা 30 কেজি করে চাল পাবে এবং 500 করে টাকা পাবে। খাদ্য বান্ধব কর্মসূচি যেটা, সেটারও আওতা আমরা বাড়ানোর জন্য অনুরোধ করেছি। ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের জন্য 52 লাখ টাকা এবং 1070 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত 9 এপ্রিল থেকে জেলার প্রত্যেক উপজেলায় প্রতিদিন 3 মেট্রিক টন চাল ও আটা বিক্রি করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হাওরবাসীর মাঝে স্বল্প মূল্যের চাল এবং আটা প্রদানের সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হাওরবাসী। তবে এর পরিমাণ আরো বাড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর খরসার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, হাওরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গতকাল সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামী 100 দিন সহায়তা দেওয়া হবে। আন্তঃমন্ত্রণালয়ের কমিটি গঠন করা হয়েছে। তারা এই দুর্যোগে ক্ষয়ক্ষতি কি করণীয় সম্পূর্ণ সরজমিনে গিয়ে দেখে 15 দিনের মধ্যে তারা সেই রিপোর্ট পেশ করবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিতে থাকবো। একদিকে এই কাজ চলবে, আরেকদিকে আমাদের ত্রাণের কাজ ইতিমধ্যে আমরা চালু রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে। সকাল 10টায় সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত আছেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করবেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে জালের খাঁচায় চাষ করা হচ্ছে তেলাপিয়া মাছ। আধুনিক পদ্ধতির এই মাছ চাষে ভাগ্য বদলেছে বিদেশ ফেরত এক যুবকের।
তাকে দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে শুরু করেছেন খাঁচায় মাছ চাষ। বেকার যুবকদের কর্মসংস্থান এই সুযোগে অর্থ সহায়তা দিচ্ছে সরকারের মৎস্য বিভাগ। কেরানীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকার কাছে নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে সারি সারি নেটের খাঁচা বসিয়ে চাষ করা হচ্ছে তেলাপিয়া মাছ। 2011 সালে বিদেশ ফেরত স্থানীয় এক যুবক ভাগ্যের চাকা ঘোরাতে মাত্র 6টি খাঁচায় আধুনিক পদ্ধতিতে শুরু করেন মাছের চাষ। খরচের তুলনায় বাজার মূল্য ভালো পাওয়ায় দিন দিন বাড়তে থাকে চাষের পরিধি। বর্তমানে 60টি খাঁচায় মাছের চাষ করছেন তিনি। খাবার ও শ্রমিক ব্যয় ছাড়া নেই বাড়তি কোনো খরচ। তাকে দেখে একই পদ্ধতিতে মাছের চাষ করছেন স্থানীয় অনেক বেকার যুবক। খাঁচি বাড়তে আছে, মাছও বাড়তে আছে, অনেকটা সুন্দরী আমরা আছি। তেলাপোয়া মাছ চাষ করে পোলাপান ছেলে মেয়ে লেখাপড়া করাইতাছি, কিছু পয়সা জমা ও রাখবার পারতাছি। প্রথম 6টা জাল করছি, 6টা জাল করার পরে দেখলাম লাভবান। বাগমারা নবগঞ্জ থানা মাছ চাহিদা মিটে আমি ঢাকা অচল করতে পারি। আধুনিক এ পদ্ধতিতে মাছের চাষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। গরিব যারা তারা গ্রুপ করে মাছ চাষ করতেছে খাঁচা, সরকারের তরফ থেকে আমরা একটা অনুদান দিচ্ছি। আমরা এবারও চেষ্টা করবো যাতে আর একটা গ্রুপকে অনুদান দেওয়া যায়, যাতে এই দেখা দেখে পর্যায়ক্রমে আরো আমরা চাইতেছি যে পুরো ইছামতি নদীটাকেই খাঁচায় খাঁচায় মাছ চাষে একটা বিপ্লব ঘটুক। মৎস্য বিভাগের দেয়া তথ্য মতে নবাবগঞ্জে ইছামতি নদীর 1 কিলোমিটার এলাকা জুড়ে 4টি স্থানে প্রায় 2 শতাধিক খাঁচায় মাছের চাষ করা হয়েছে। সময় সংবাদ, কেরানীগঞ্জ। ট্যানারি মালিকদের সঙ্গে আলাপ আলোচনার নামে সিইটিপি নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের পায়তারা করছে শিল্প মন্ত্রণালয় আর বিসিক। গতকাল রাজধানীর হাজারীবাগে আয়োজিত মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের কো চেয়ারম্যান শাহিন আহমেদ। তার দাবি, নির্মাণাধীন চামড়া শিল্পনগরীর অব্যবস্থাপনা ঢাকার জন্য উদ্যোগী হলেও গ্যাস বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে এখনো গড়িমসি করছে বিসিক। এ সময় শ্রমিক স্বার্থ সুরক্ষার সঙ্গে চামড়া রপ্তানি বাজার ধরে রাখতে সরকারের কাছে বিশেষ আর্থিক প্রণোদনার পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন শিল্প সংশ্লিষ্টরা। কেন সভা ডাকা হয়েছে আমাদেরকে নিয়ে সেটা আমরা বুঝতে পেরেছি। সেই যে সাব স্ট্যান্ডার্ড পিএসআই ছাড়া 18 কন্টেনার যে নষ্ট যন্ত্রপাতি হজম করার জন্য আমাদেরকে সেখানে নেওয়া হয়েছে। চাইনিজ কন্ট্রাক্টরকে বলা হয়েছে তাকে আইনের আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে, কিন্তু বিসিকের কথা কিন্তু তারা বলে নেই। আমরা চাই বিসিক সহ চাইনিজ কন্ট্রাক্টর সহ আইনের আওতায় আনা হোক এবং যারা এই সিটিপির কোটি কোটি টাকা 100 কোটি টাকা খেয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক। দেশের সুশাসন না থাকলে উচ্চ প্রবৃদ্ধি অর্জন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। গতকাল রাজধানী একটি হোটেলে বিআইডিএস এর এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশে প্রবাসীদের অর্থ পাঠানোর পরিমাণ কমে আসায় উদ্বেগ প্রকাশ করেন ডক্টর আকবর আলী খান। এর আগে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পথে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং কঠোরভাবে সন্ত্রাসবাদ মোকাবেলার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরহাদ আহমেদ। উচ্চ প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ খুবই প্রয়োজন, কিন্তু বেসরকারি খাত সেভাবে এগিয়ে আসছে না। সরকারের উচিত বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করে ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করা। কনস্ট্রাকশন খাত পুরাটাই আপনার রেমিটেন্সের উপর পরোক্ষভাবে নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের তেলের দাম কমাতে আমাদের যে অদক্ষ শ্রমিক তাদের যে চাহিদা সেটা কমে গেছে এবং রেমিটেন্স খাতে আমরা এখন প্রথম সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। টেকসই কৃষি ও পল্লী উন্নয়নে কৃষি উৎপাদন, বাজারজাতকরণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতির ব্যবহারে কৃষককে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল রাজধানী একটি হোটেলে এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এপিও এবং ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিওর যৌথ উদ্যোগে আয়োজিত পণ্য উৎপাদনকারী সংস্থা এবং কৃষক সমবায় প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি শীর্ষক 5 দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এবারে কর্মশালায় ভারত, শ্রীলঙ্কা, চায়না, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ
14টি দেশের মোট 26 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে। অ্যারোমোবাইল ফ্লাই কার কোম্পানি তাদের একটি ফ্লাইং কারের বাণিজ্যিক বিপণন শুরু করেছে। সম্প্রতি মোনাকোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানির নির্বাহী জানান তারা প্রথম এডিশনের জন্য বুকিং নেওয়া শুরু করেছেন। ফ্লাইং কারের আবিষ্কারকে পরিবহন খাতের যুগান্তরকারী উদ্ভাবন বলেও দাবি করেন তিনি। পুরো গাড়িটি সড়ক পথে ঘন্টায় 160 কিলোমিটার গতিতে চলবে। এটি মাত্র 3 মিনিটই আকাশে ওড়ার জন্য প্রস্তুত হতে পারবে এবং ঘন্টায় 360 কিলোমিটার বেগে আকাশে উঠতে পারবে। এটি বর্তমানে সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্লাইং কার বলেও দাবি কোম্পানির। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই কিন্তু এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় রয়েছে। প্রথমে যদি আমি জানিয়ে দিই ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স ইন্ডেক্স এই সূচকটি এখন পর্যন্ত 25 পয়েন্টেরও বেশি হারিয়েছে এবং অবস্থান করছে 5412 পয়েন্টে। একই প্রবণতা রয়েছে ডিএসসি সরিয়া ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্সে। এই সূচকটি এখন পর্যন্ত 5.95 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 1256 পয়েন্টে। নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসসি বাছাই সূচকে। এই সূচকটি 10 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 2014 পয়েন্টে। টাকার অঙ্কে লেনদেন হয়েছে এখন পর্যন্ত 163 কোটি টাকার শেয়ার এবং ডিবেঞ্চার, যার মধ্যে দর বেড়েছে 60টি প্রতিষ্ঠান, দর কমেছে 186টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত দেখতে পাচ্ছি আমরা 42টি প্রতিষ্ঠান। অর্থাৎ অধিকাংশ প্রতিষ্ঠানই কিন্তু আজকের তাদের শেয়ারের দর হারিয়েছে। টপ 20 শেয়ারের তালিকা যদি আমরা একটু দেখে নিই, অর্থাৎ টপ 20 প্রথম দিকে কোন কোন শেয়ারগুলো অবস্থান করছে তাহলে দেখতে পাচ্ছি প্রথমেই লঙ্কা বাংলা ফিনান্স রয়েছে তালিকার 1 নম্বরে 49 টাকার দর নিয়ে, যার সর্বোচ্চ দর 51 টাকা এবং সর্বনিম্ন দর 48 টাকা 30 পয়সায় লেনদেন করছে। যদিও আমরা গতকাল দেখেছি 49 টাকা 30 পয়সায় লেনদেন করেছিল এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রিজেন্ট টেক্সট। এই প্রতিষ্ঠানটি 33 টাকা 60 পয়সা দর নিয়ে তালিকার 2 নম্বরে অবস্থান করছে। সর্বোচ্চ দর 33 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন দর 32 টাকায় লেনদেন করছে তালিকার 2 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। 3 নম্বরে অবস্থান করছে বেক্সিমকো 32 টাকা দর নিয়ে, সর্বোচ্চ দর 33 টাকা 20 পয়সা হলেও সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 31 টাকা 60 পয়সায় লেনদেন করছে তালিকার 3 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থান অর্থাৎ 4 নম্বরে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড 146 টাকা 60 পয়সা দর নিয়ে তালিকার 4 নম্বরে অবস্থান করছে। সর্বোচ্চ এখন পর্যন্ত লেনদেন করেছে 149 টাকা 60 পয়সায়, যদিও সর্বনিম্ন 146 টাকা 60 পয়সায় লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি এবং গতকাল আমরা দেখেছি 147 টাকা 40 পয়সায় কিন্তু লেনদেন করেছিল তালিকার 4 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আরএসআরএম স্টিল রয়েছে 85 টাকা 40 পয়সা দর নিয়ে, যার সর্বোচ্চ দর 87 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 85 টাকা 40 পয়সায় লেনদেন করছে তালিকার এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিডি কম 32 টাকা 40 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ 33 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 32 টাকা 30 পয়সা লেনদেন করছে তালিকার 6 নম্বরে থাকা বিডি কম। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম কয়েকটির অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। রানা প্লাজা ট্র্যাজেডি নিহত 291 শ্রমিকের পরিচয় মেলেনি আজও। দুঃসহ স্মৃতি নিয়ে পঙ্গু জীবন কাটাচ্ছেন অনেকে। 4 বছরও বিচার না হওয়ায় ক্ষোভ। কমপ্লায়েন্সের শর্তে গার্মেন্টসের কর্মপরিবেশ উন্নত হলেও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় পিছিয়ে দেশ, মত অর্থনীতিবিদদের। 4র্থ বার্ষিকীতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন। সুনামগঞ্জের পানিবন্দী হাওরবাসীর জন্য স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রির উদ্যোগ পর্যাপ্ত না হওয়ায় অনেকেই ফিরছেন খালি হাতে। সহায়তা বাড়ানোর আশ্বাস প্রশাসনের। এবং ঢাকার নবাবগঞ্জের ইছামতি নদীতে জালের খাঁচায় তেলাপিয়া মাছের চাষ লাভজনক হওয়ায় এলাকার অনেক তরুণ উদ্বুদ্ধ। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।